গোপালগঞ্জে সেনাবাহিনীর যারা এই গণহত্যায় জড়িত ছিল, প্রথম মেসেজ হচ্ছে যে তিনজনের কথা গতকালকে আমরা বলেছি। একটা হচ্ছে যশোরের যিনি জিওসি MJ ইমদাদুল ইসলাম, সেকেন্ড ম্যান যিনি সেখানে ছিলেন MD মিজানুর রহমান, এবং থার্ড মাবরুর রশিদ। এদের কোনো রক্ষা নাই। আমি এই মুহূর্তে আছি আমেরিকাতে, এবং আমরা এখান থেকে একটা যথাযথ পিটিশন যেখানে যেখানে দায়ের করার করছি। এই ছাড়াও পৃথিবীর যতগুলো দেশ আছে, যেমন আন্তর্জাতিক অপরাধ আদালত আগামীকালকে এদের তিনজনের বিরুদ্ধে তিনজনকে আসামি করে এবং আনুষাঙ্গিক ইউনুস এবং যারা আছে তাদেরকে আসামি করে কালকে একটা অভিযোগ দায়ের করা হবে। এটা নিশ্চিত যে আগামীকালকে সকালের মধ্যেই সেই অভিযোগটা আমরা দায়ের করছি। অলরেডি ড্রাফটিংয়ের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই আমরা ইউনাইটেড নেশনসকে গতকালকে 3টি ডিপার্টমেন্টে আমরা চিঠি পাঠিয়েছি এদের পুরো গণহত্যার বিবরণ, কিভাবে তারা খুন করেছে, কিভাবে ঘটনা ঘটেছে সেগুলো। আসলে আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে আমরা বলি যে এইটা করব সেইটা করব, আমাদের আসলে অ্যাক্টটা অনেক সময় করা হয় না বা স্লো হয়। কিন্তু এই সেনাবাহিনীর এই জামাতি হিজবুতি যে সেনাবাহিনীটাকে এখন আমরা দেখতে পাচ্ছি, বিশ্বাস করেন এটা আমাদের জন্য হার্ট ব্রেকিং। আমি যখন বলছি সেনাবাহিনী জামাতি হিজবুতি, আমার ধুম করে কয়েকটা মানুষের চেহারা মনে পড়ে গেল। যেমন আমার শিক্ষক, আমার সরাসরি শিক্ষক, তিনি রিটায়ার্ড করেছিলেন ব্রিগেডিয়ার হিসেবে, ব্রিগেডিয়ার কায়সার আহমেদ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমাদের প্রিন্সিপাল ছিলেন। আমি যখনই বলি এই নিঝুম মজুমদার, এই পুরো নিঝুম মজুমদার এই ব্রিগেডিয়ার কায়সার আহমেদের হাতে তৈরি। অর্থাৎ তিনি যখন প্রিন্সিপাল ছিলেন, আমরা সেই সময় বেড়ে উঠেছি, স্কুলে গেছি, কলেজে গেছি। তার যে স্ট্রিক্ট অনুশাসন, তিনি একটা মানুষকে কিভাবে গড়তেন, সেনাবাহিনীর তো তিনিও ছিলেন। অর্থাৎ সেনাবাহিনীর এমন একজন অফিসার যার আন্ডারে বড় হয়ে আজকে গর্ব করে বলতে পারি যে আমরা ব্রিগেডিয়ার কায়সার আহমেদের ছাত্র। সেই সেনাবাহিনীকে যখন আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি যে হিজবুতি জামাতি, আমার নিজেরই এক ধরনের আর্তনাদ হচ্ছে। আমাদের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, আমাদের এর আগে যারা যারা সেনাপ্রধান এসেছেন, অনেক অনেক সম্মানিত ব্যক্তিরা আছেন। যখন আমরা বলি তখন আমাদের একটু খারাপ লাগে যে এই মানুষগুলো তো সেনাবাহিনীকে দুর্দান্তভাবে সার্ভ করে গেছেন। আমাদের বন্ধুরা আছে, আমাদের বান্ধবরা আছে, নানান ধরনের আত্মীয় স্বজন আছে। কিন্তু পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে আমি বলছি না, আজকের এই ভিডিও পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে না। এই যে তিনজন অফিসারের কথা বলেছি, তাদেরকে আইনের কাঠ গড়াতে দাঁড়াতেই হবে। শুধু আমি একা না, সারা পৃথিবীর যারা অ্যাটলিস্ট পড়াশোনা করেছেন দেশের বাইরে, তারা আজকে এক হয়েছেন। এই গোপালগঞ্জের গণহত্যার জবাব তারা দেবেন, এবং মেধা দিয়ে। আমরা কি পাল্টা মারামারি করব? না। বাংলাদেশে যারা আছে তারা সংগ্রাম করছে তাদের মতো করে। আমরা দেশের বাইরে যারা আছি তারা এই তিন ইতরের বিরুদ্ধে, এরা সেনাবাহিনীর অফিসারের নামে কুলাঙ্গার, দেয়ার বুচার। আমি আপনাদেরকে একটু ইতিহাসটা স্মরণ করিয়ে দেই। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পরপর এই স্বাধীন রাষ্ট্রের জনক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল কারা? সেনাবাহিনীর কিছু সদস্যরা। ঠিক তার পরপর, এবং তারা নানানভাবে কি করেছে সেটা আপনারা জানেন। এরপরে নভেম্বরে যেই প্রতি বিপ্লব হয়েছিল, সেখানে খালেদ মোশাররফকে হত্যা করা হয়। খালেদ মোশাররফের সাথে ATM হায়দার এবং নাজমুল হুদা, এই তিনজন সেনা অফিসারকে, এবং যারা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, সাব সেক্টর কমান্ডার ছিলেন, তাদেরকেও হত্যা করা হয়। তার কিছুদিন পরেই হত্যা করা হয় কর্নেল তাহেরকে। জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডটা করে। আবার জিয়াউর রহমান 1977 সালে বিমান বাহিনীর অফিসারদেরকে, হাজার হাজার অফিসারদেরকে হত্যা করে। দুঃখের বিষয়, জিয়াউর রহমান সাহেবকে, তাকেও হত্যা করে এই সেনাবাহিনী। তারপরে জিয়াউর রহমানকে হত্যা করেছে এই অভিযোগে মুক্তিযোদ্ধা অফিসারদেরকে, জেনারেল মঞ্জুর সহ 13 জন মুক্তিযোদ্ধা অফিসারকেও সেখানে হত্যা করা হয় কোনো ধরনের বিচার ছাড়া। এরশাদ 9টি বছর ধরে বাংলাদেশকে শাসন করেছে, একনায়কতন্ত্র কায়েম করেছিল। 111 এসেছিল, আজকে আমরা দেখতে পেয়েছি ওয়াকারের আন্ডারে আরেকটা 111। তাহলে এই সেনাবাহিনী বাংলাদেশকে আসলে কি দিয়েছে? সেনাবাহিনীর কিছু অফিসাররা মুক্তিযুদ্ধে গেছেন, ট্রেনিং দিয়েছেন, আবার তারাই ফিরে এসে জাতির জনককে হত্যা করা, মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা, নিজেদের হোলি খেলা। বাংলাদেশে একটা রক্তাক্ত অধ্যায়। আমরা কি আরেকটা পাকিস্তান হতে চলেছি?
এই দেশটা মুক্তিযুদ্ধের ফলে স্বাধীনতা পেয়েছে এই টোকাই জঙ্গিদেরকে জন্য। 2 দিনের বৈরাগী এখনো নাক টিপ দিলে দুধ বের হয়। এরা আজকে বলছে গোপালগঞ্জে গিয়ে এই করব সেই করব। তারা অলরেডি 32 ভেঙে ফেলেছে আমাদের চোখের সামনে। এইভাবে আর হতে পারে না। আমরা এতদিন পর্যন্ত এক ধরনের ছাড় দিয়ে এসেছি। আমাদের ধারণা ছিল যে সেনাবাহিনী হয়তো বা পারেনি, 32-এর ক্ষেত্রে আমরা এক ধরনের ছাড় দিয়েছি, এক ধরনের আমাদের ছাড় মনোভাব ছিল, ঠিক আছে হয়তো পারেনি, কোনো কারণ ছিল। আজকে এই গোপালগঞ্জের পরে পরিষ্কার হয়ে গেছে বর্তমান সেনা প্রধানের অধীনে সেনাবাহিনী একটা বুচার বাহিনী, একটা খুনি বাহিনী, এবং এইভাবে যেতে পারে না। আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছে, বিভিন্ন দেশের বিভিন্ন কর্তা ব্যক্তিরা যে যত যত জায়গায় আছে, যত ধরনের হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, প্রত্যেকটা দরজাতে আমরা কড়া নাড়ব, প্রত্যেকটাতে যাব। ইতিমধ্যে গতকালকের রাত্রেই আমরা ইউনাইটেড নেশনসকে এই 3 বুচারকে কেন্দ্র করে এই ইউনুসের এই পুরো হত্যাযজ্ঞের ব্যাপারে আমরা জানিয়েছি এবং আরও জানাবো। এখানকার যারা বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর রয়েছেন, মুক্তিকামী, যারা স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের, যত রকমের প্রগতিশীল মানুষরা রয়েছেন, শিক্ষিত মানুষরা রয়েছেন, আমরা সারা পৃথিবী থেকে এক হয়েছি। আমরা দেখতে চাই এই সিভিলিয়ানদের শক্তি কতটুকু। এবং এই যে 3 অফিসারের কথা আমরা বললাম, যশোরের জিওসি মেজর জেনারেল MJ ইমদাদুল ইসলাম, এরপরে MD মিজানুর রহমান ব্রিগেড কমান্ডার, এবং ফিল্ডে যিনি ছিলেন মাবরুর রশিদ, এই 3 জন সহ আর যারা যারা জড়িত ছিল, ওয়াকারুজ্জামান, এখনকার যে DGFI যে চিফ আছে, এবং যাদের যাদের ইন্টেলিজেন্সের কারণে, এবং এরা নিশ্চয়ই সবাই জড়িত ছিল। ইউনুস এবং যারা যারা গণহত্যা চালিয়েছে, আপনারা দেখেছেন পরিষ্কারভাবে মনিটরের সামনে এসে শিশু উপদেষ্টা বলছে আওয়ামী লীগকে খুন করে ফেলা হবে। সে মনিটর করছে স্ক্রিনের সামনে কিভাবে খুন করা হবে। এই তথাকথিত এই জঙ্গি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এই জাহাঙ্গীর, এদের একটাকেও ছাড়া হবে না। এদের প্রত্যেককে আইনের কাঠগড়াতে দাঁড়াতে হবে। সারা পৃথিবীকে আমরা দেখাবো যে এদের বিচার হচ্ছে। এই মেসেজটা দেওয়ার জন্য আমি দর্শকদের সামনে এসেছি। আশা করি আমাদের পাশে থাকবেন এবং এই বুচারদের, এই কসাইদের, এই যে গণহত্যা করেছে গোপালগঞ্জ গণহত্যার, বা আজ থেকে 12 ঘন্টা, এখন থেকে 12 ঘন্টা আগে সম্পূর্ণভাবে প্রমাণিত যে আর মরিয়া প্রমাণ করিতে হইবে না বাংলাদেশ জীবিত ছিল। উনি 5ই অগাস্টে এই ঘটনা ঘটিয়েছেন, কারণ উনি বাংলাদেশে বিশ্বাস করেন। তারপরে বঙ্গবন্ধুর ভবন ধ্বংস করাতেও উনি কোনো ক্রিয়া করেননি। উনি কিছুদিন পরপরই যখন জনগণ যাতে রাস্তায় না নামে, এই জন্য উনি 3 বার এসে বলছেন যে আর নয়, এনাফ ইজ এনাফ। এখন তো আমরা বুঝে গেছি যে এটা শুধুই মানুষ যাতে গোপালগঞ্জের মতন রাস্তায় নেমে না আসে। মানুষের বাঁধ ভেঙে গেছে, মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। অতএব এটা আর আটকে রাখা যাবে না, এবং সেটা শেষ পরিণতির দিকে যাচ্ছে। আপনারা দয়া করে বিশ্বের সমস্ত জায়গায় ইমেল পাঠান। আপনারা বহু ফর্ম শুধু আপলোড করার মতন বহু জায়গা আছে। তারপরেও বলবো যে এই খোঁজাখুঁজির ব্যাপারে যদি আরেকটু কোনো সহযোগিতা লাগে, আমাদের যে কোনো মাধ্যমে আমাদেরকে যোগাযোগ করলে আমাদের বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। হাজার হাজার শত শত, এটা যদি মাল্টিপল করা যায় নিজের নেতৃত্বে। আমি দায়িত্ব নিলাম যে মনে মনে আমি 5 জনকে বলবো যে বন্ধু 5 জন, তুমি আরো 5 জনকে দিয়ে পাঠাবে, সেই 5 জনকে দেন আরো 5 জন পাঠাবে। তাহলে আমরা কিন্তু 15 কোটি হয়ে যাব উইদিন 7 days। এবং 15 কোটি মানুষ থেকে যদি 15 কোটি ইনফরমেশন বা যুক্তরাষ্ট্র সহ জাতিসংঘ সহ সমস্ত জায়গায় যায়, তাহলে তাদের টনক নাড়তে বাধ্য। কারণ এটা আমরা বানিয়ে AI দিয়ে এই ভিডিওগুলো নয়, এই ভিডিওগুলো লাইভ এমুনেশন ব্যবহার করে মানুষকে পাখির মতন হত্যা করেছে এই বাংলাদেশের সশস্ত্র বাহিনী, যাদেরকে আপনারা পুষে অন্য দেশে শান্তি রক্ষা করতে পাঠান। অতএব এটা বন্ধ করতে হবে, এটা অবশ্যই বন্ধ করতে হবে। আপনারা জানেন আমেরিকার সবচেয়ে পপুলার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি যা বলেন উনি তাই করেন। উনি কিন্তু এই যে শান্তি বা মানে একটা বিষয় আমরা হয়তো বা অনেক সময় বলতে পারি না, সেটা হলো যে জাতিসংঘের অনেক সংস্থাই আমেরিকার উদ্বৃত্ত টাকাই চলে। এই কথাটা বাস্তবিক সত্য, মানে বিশেষ একটা অর্থ তারাই দেয়। অতএব এই যে শান্তি রক্ষা বাহিনীর জন্য আমেরিকা তাদের পুরা টাকাটাই বন্ধ করে দিচ্ছে।
ওয়াকার সাহেব, আপনি তো রিটায়ারমেন্টে যাবেন, এটা তো আপনি ইতিমধ্যে নিজেও জানেন, আমরাও জানি, এবং ডক্টর ইউনূস আপনাকে পাঠাচ্ছে। কিন্তু আপনার যা কলিগদেরকে যে মূলা আপনি ঝুলিয়ে দিচ্ছেন, যে জাতিসংঘের কথা শুনলে, অমুক দেশের কথা শুনলে আপনাদের শান্তির ইয়েতে যাবে, সেখানে টাকা নাই। আপনি বাংলাদেশেও যে ইতিমধ্যে আমাদের উপস্থাপিকা বারবার বলেছেন যে আপনারা একবেলা ভাত খেতে পারতেন না, কথাটা আরেকটু সুন্দর, ওনারা ভাতই খেতে পারতেন না, ওনাদের রুটি খাচ্ছিল, একবেলা রুটি ছিল। সেটাকে গত সরকার উন্নয়নের ধারাবাহিকতায়, যেমন অর্থনৈতিক উন্নয়ন, সেখানে খাবারে ওনাদের 3 বেলা ভাতের আয়োজন, পেটে ভাতে বাঙালি। কিন্তু মনে রাখতে হবে আমরা যারা আলোচনা করি, আমরা যারা সাংবাদিকতা করি, আমরা যারা সমালোচক, আমাদের মনে রাখতে হবে যে ভাষাগত দিক দিয়ে আমাদের চরিত্রের বহিঃপ্রকাশ আমরা নিজেরাই। তো আমরা কি এটা বলতে পারি, আমাদের বাংলা ভাষায় কৃতজ্ঞ, অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ শব্দটা আছে। এটা আমি আরেকটা পিকুলিয়ার ভাষায় পারদর্শী, সেটা হলো চেক ভাষা, চেকোস্লোভাকিয়ার চেক ভাষা। সেই ভাষায় কৃতজ্ঞ নাই, উপকারীর অপকার যে করে এটা নাই। আমাদের জাতীয় খেলাটাই হলো কি হাডুডু, আমি দৌড়ে যেতে থাকবো, আমাকে টান দিয়ে পিছনে আনতে হবে। আমরা অভাগা দুর্ভাগা জাতি, কিন্তু আমাদের একজন বঙ্গবন্ধু ছিলেন, কিন্তু আমাদের একজন শেখ মুজিব ছিলেন। এই জন্যে আমরা না চাইতেই এই দূরদর্শী সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই রাজনৈতিক কবি গুরু, আমি যেখান থেকে এখন কথা বলছি সেখান থেকে মাত্র 1.5 ঘন্টার ড্রাইভে আমরা গেটিসবার্গে যেতে পারি, পেনসিলভেনিয়া। যেখানকার অ্যাড্রেস, যেখানকার বক্তৃতা আমরা পড়াশোনা পরীক্ষার জন্য পড়েছি ইন্টারমিডিয়েটে, গেটিসবার্গ অ্যাড্রেস। সেই অ্যাড্রেস এবং 7ই মার্চের ভাষণ যদি তুলনা করেন, আমি যেহেতু এটা নিয়ে গবেষণা এবং লেখালেখি করি, 3টা ভাগ করেছি বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে, তাহলে ওনার গেটিসবার্গের ভাষণ কোন ক্রমেই বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণের আরেকটা। এটা আমি গবেষণা করি বলে বলছি, এটা অতিরঞ্জিত নয়। অতএব সেই একজন রাজনীতির কবি, বিশ্বের একজন প্রথম সারির নেতা, চিন্তাবিদ, তিনি এই অভাগা কৃতজ্ঞ একটা জাতিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন নিজের জীবনের বিনিময়ে। তারা এখন বঙ্গবন্ধুকে বিভিন্ন অশ্লীল শব্দ ব্যবহার করে বলে, এবং গতকালকে কত বড় দুঃসাহস, এই কুসন্তানেরা বাংলাদেশের জন্মদাতার জন্মস্থানে গিয়েছে তার নামে কুৎসা রটানো করার জন্য, এবং তারা বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং সরকারি প্রটোকল দিয়ে তারা ডিক্লার করে তার সমাধি ভাঙার প্রচেষ্টায় লিপ্ত ছিল। অতএব সমুচিত জবাব তারা দিয়েছে, রক্তক্ষরণ হয়েছে, জীবন গিয়েছে, এবং সেই জীবন এখনো হয়তোবা সেখানে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু এখানেই শেষ নয়। রক্ত যত প্রয়োজন বাঙালি জাতি বঙ্গবন্ধুর নামে যেমন দিয়েছে, এবং 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলে গেছেন যে তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। অতএব বঙ্গবন্ধু মরেনি। বঙ্গবন্ধুর এই কথাটা সব সময়ের জন্য, যখনই বাংলাদেশ কোনো বিপদে পড়বে তখনই এই বঙ্গবন্ধু আপনার সামনে এসে দাঁড়াচ্ছে এই কথা দিয়ে যে আমাদেরকে দাবায় রাখতে পারবে না। অতএব এটা এই গোপালগঞ্জবাসী কালকে দেখিয়েছেন, আগামীতে বাংলাদেশের সকল বাঙালির এটা দেখাবে। ডক্টর ইউনূস মেটিকুলাসলি ডিজাইন ঢাকা, ওনার পালানোর হয়তো বা পথ থাকবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাস্তগীর ভাই। এই মুহূর্তে আমি ফিরে যাব, জি এই মুহূর্তে আমি ফিরে যাব সালাউদ্দিন ভাইয়ের কাছে। সালাউদ্দিন ভাই, আপনি মানে আমি জানি যে আপনি ক্রমাগত কাজ করে যাচ্ছেন তৃণমূলের সাথে, এটা আমি বারবার বলছি, কারণ আমি জানি যে আপনি কিভাবে তাদের সাথে সম্পৃক্ত। এই মুহূর্তে গোপালগঞ্জে কারফিউ চলছে, এবং এখানে কমেন্টের মাধ্যমে আসছে এবং ইনবক্সে আমার কাছে রিপোর্ট আসছে যে তারা ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগের লোকজন, জয় বাংলার লোকজন যার প্রতিবাদ করেছে, ছবি দেখে, ভিডিও ফুটেজ দেখে তাদেরকে ধরে নিয়ে আসছে।
তো এই মুহূর্তে গোপালগঞ্জবাসী কি করতে পারে, এটা তো তারা করবে, কিন্তু আমরা আন্তর্জাতিকভাবে বা দলীয়ভাবে আমরা কিভাবে তাদের পাশে দাঁড়াতে পারি, সেই সাথে দস্তগীর জাহাঙ্গীর ভাই বলেছেন দাবিয়ে রাখতে পারবা না, দাবায় রাখতে পারবা না, এই যে বিষয়টা দাবায় হ্যাঁ দাবায় রাখতে পারবা না। আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি চাই আপনি যতটা সময় আপনি চান, ফ্লোর আপনার, আপনি আপনার মতো করে জনগণকে আহ্বান জানাবেন। ধন্যবাদ। জি ধন্যবাদ। আসলে এখন বাংলাদেশ 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে সারা বাংলাদেশে নির্মম নির্যাতন চলছে, বিনা বিচারে হত্যা করা হচ্ছে, জেলে নেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া হচ্ছে, এগুলো করা হচ্ছে। আর বিশেষ করে গোপালগঞ্জের মানুষের উপরে তো এক অবর্ণনীয় নির্যাতন ঠিক 5ই আগস্টের পর থেকে চলছে। তো তারপরে গোপালগঞ্জের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ, গোপালগঞ্জের আবাল বৃদ্ধ বনিতা শিশু থেকে নিয়ে সকল